স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। দেশে হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু। চলতি বছর হাম ও উপসর্গে মোট মৃত্যু ছাড়ালো ৯০০। ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩৮ জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, যোগাযোগ বিচ্ছিন্ন। এবার বিস্তারিত। দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর প্রাণ গেল। আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭২৮ রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৫ মাসে হামের উপসর্গে মারা গেছে ৮০৩ শিশু, আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। এই সময় হাম ও হামের উপসর্গে মোট আক্রান্ত হয়েছে ১,৫৯,৫৭৬ জন শিশু। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হলো দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তার ৮২তম জন্মবার্ষিকীতে শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য আন্দোলন এবং দেশের মানুষের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান তিনি। স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপসীন নেত্রীর উপাধি পান। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তার জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর রাজধানীর নয়াপল্টনের বিএনপি কার্যালয়। আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল। দলের জ্যেষ্ঠ নেতারা বলেন, বিএনপি ক্ষমতায় এলেও খালেদা জিয়ার আদর্শ ভুলে গেলে চলবে না। তিনি যখন লড়াই করেছেন, লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে পান নাই। তিনি যেখানে আছেন সেখান থেকে যেন আমাদের সঠিক পথে চলার প্রৌফিক দেন। তার যে কর্তব্য কর্ম, তার যে রাজনৈতিক চিন্তা, তার যে আপসহীনতা এবং তিনি যে লক্ষ্য নিয়ে সংগ্রাম করছেন, সেখান থেকে তাকে বিচ্যুত করা যায়। ক্ষমতাকে সুসময় চিন্তা না করে দেশের জন্য নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান নেতারা। এই আপসহীন নেত্রীর কারণে কিন্তু বাংলাদেশ আজকে এখানে। ওনার সেই স্বীকৃতি বাংলাদেশ জাতীয়তাবাদীর জন্য স্বীকৃতি। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, ধারণ করতে হবে। এটা ভুলে গেলে চলবে না। আজকে দল ক্ষমতায় আসছে, জীবন সব সহজ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। আমরা আজকের এই দিনে আমরা সবাই এই শপথ নেব যে বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে। খালেদা জিয়া গত বছর ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় লাখো মানুষ অংশ নেন। শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় খালেদা জিয়াকে বিদায় জানান দেশের মানুষ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে কাজ করছে উল্লেখ করে আগামী অক্টোবরেই কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর, রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। পরে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ সুবিধার বিষয়ে খোঁজ নেন সরকার প্রধান। রোগীদের প্রতি চিকিৎসকদের সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশের সাধারণ মানুষ যেন স্বল্প খরচে বিশ্বমানের নিউরো চিকিৎসা পেতে পারেন, সেই লক্ষ্য নিয়েই এই বর্ধিত ভবন নিউরোসায়েন্স ২ নির্মাণ করা হয়েছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অতিরিক্ত বেড এবং দক্ষ জনবলের সমন্বয়ে গড়ে তোলা এই ব্যবস্থা দেশের হাজারো রোগীর জন্য নিঃসন্দেহে আশার আলো বয়ে আনবে। রোগীর প্রতি একজন চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর সহানুভূতিপূর্ণ আচরণ, মনোযোগ দিয়ে রোগীর কথা শোনা, রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। তবে
একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে নতুন 4 জনকে মনোনীত করা হয়েছে। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনীর হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী 4 নেতাকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম ও মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জ্বালানি সংকটের চ্যালেঞ্জ স্পষ্ট। অবকাঠামো তৈরি করে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য যতটুকু সময় প্রয়োজন সেই সময় দিতে হবে। দুপুরে সিলেটে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, অর্থনৈতিক অগ্রগতির জন্য বিনিয়োগ দরকার। সেক্ষেত্রে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টা সরকারের আছে। তাই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির চেষ্টা করছে সরকার। এখানে শুধু ইনস্টল ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ, তারপরে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য তো নতুন নতুন বিনিয়োগ দরকার। তো নতুন বিনিয়োগের জন্য তো জ্বালানির নিশ্চয়তা প্রয়োজন। 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। তো তারপরে সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনা কবলিত জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গ্যাস লিকেজে দুর্ঘটনা কবলিত ওই জাহাজ শনিবার পরিদর্শন করেছেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে দুর্ঘটনায় নিহত 9 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে 2 শ্রমিকের মরদেহ গাইবান্ধায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার সকালে স্ক্র্যাপ জাহাজের ট্যাঙ্ক কাটার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 9 শ্রমিক, আহত হন আরও কয়েকজন। দুর্ঘটনার পরদিন আজ সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেন শিল্প সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বিস্ফোরক অধিদপ্তর জানায়, দুর্ঘটনা কবলিত জাহাজে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে যে এখানে কোনো ডোমেস্টিক ওয়েস্ট বা হিউম্যান ওয়েস্ট ছিল, যেটাই হচ্ছে পরবর্তী হাইড্রোজেন সালফাইডের রিজনটা আমরা তো বের করতে হবে, কেন হয়েছে। ঘাটি না হলে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট হতো না। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি করা হয়েছে। এখানে শুধুমাত্র দুর্ঘটনাটা যে ঘটেছে অথবা দুর্ঘটনার আগে পিছে কি কি লেকিংস ছিল, আপনি যে কথাটা বললেন, সেটাও যেহেতু আছে, ওনারা প্রত্যেকটা এবং কলকারখানা যে প্রতিষ্ঠান যেটা আছে তাদেরই যারা একজন প্রতিনিধি কিন্তু তদন্ত কমিটি রয়েছে। ভবিষ্যতে আমরা যেন আমাদের এই কার্যক্রমগুলোতে আরো বেশি সতর্ক থাকি এবং এই কমিটির প্রতিবেদন আলোকে আমরা এর পরবর্তীতে এখানে যে অপরাধ যারা সংঘটিত করেছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এদিকে নিহত 9 শ্রমিকের মধ্যে গাইবান্ধার রানা মিয়া ও খোকন মিয়া দীর্ঘদিন ধরে জাহাজ কাটার কাজে নিয়োজিত ছিলেন। শনিবার সকালে তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোক। কারখানা কাজ করে যায় আমার ছেলেটা হারিয়ে গেল। আমি কোম্পানির কাছে দাবি চাই যে আমার পরিবার কিভাবে চলবে। এই পরিবারটা এই বাচ্চাটার উপরে নির্ভরশীল, বিয়ে শাদী করে নাই বা বিয়ের উপযুক্ত, এই অভাবের কারণে বিয়েও করতে পারে না। দুর্ঘটনা কবলিত জাহাজটি গ্যাসমুক্ত থাকার সনদ ছিল বলে দাবি করেছে শিপ ব্রেকার্স অ্যাসোসিয়েশন। সনদ থাকার পরও কিভাবে জাহাজে প্রাণঘাতী গ্যাস থাকলো তা তদন্তে বেরিয়ে আসবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বন্ধুত্ব অংশীদারিত্ব আরও দৃঢ় ও গভীর করতে ভারত আন্তরিক বলে জানিয়েছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই বার্তা দেন।
দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে ভারতীয় হাইকমিশনার বলেন, অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের শক্ত ভিত্তির উপর আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে। বাণিজ্য ও যোগাযোগ থেকে শুরু করে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলোতে দুই দেশের অংশীদারিত্বকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি। আমরা স্বীকার করি, অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সদিচ্ছার উপর প্রতিষ্ঠিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্কই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন। এই অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের শক্ত ভিত্তির ওপর আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত 38 জনের মৃত্যু হয়েছে। ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে ঘুমন্ত অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পূর্ব নুসা তেনগারা প্রদেশের গভর্নর। বিবিসির খবরে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন এবং আফটার শকে আটকে পড়া লোকজনকে উদ্ধারে অনুসন্ধান ও উদ্ধারকারী দল কাজ করছে। সুনামির সতর্কতা জারি করা হলেও ভূমিকম্পের ঘণ্টা 3 পর তা প্রত্যাহার করা হয়। স্থানীয় সময় শনিবার ভোর 5টার কিছু আগে ফ্লোরেস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রাখাইন রাজ্যের নিরাপত্তা নিশ্চিত হলেই 3 লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশ থেকে ফেরত নেয়ার ঘোষণা দিল মিয়ানমারের জান্তা সমর্থিত সরকার। শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, 8,28,000-এরও বেশি রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। সেই তালিকা অনুযায়ী জুলাইয়ের শেষ পর্যন্ত 4,26,000-এরও বেশি রোহিঙ্গার পরিচয় যাচাই করা হয়েছে। তাদের মধ্যে 3,08,000-এরও বেশি শরণার্থী রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা ছিলেন। এছাড়া 4,000-এর বেশি শরণার্থীকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে দাবি করেছে মিয়ানমার। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, তাদের দেশ থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। খেলার খবর। তৃতীয় দিন শেষে ডারউইন টেস্টে এখনও চালকের আসনে বাংলাদেশ। 67 রানে পিছিয়ে থেকেই তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। শেষ বিকেলে দৃঢ় ব্যাটিংয়ে স্বাগতিকদের সামলান অ্যালেক্স ক্যারি ও ক্যামেরুন গ্রিন। দুজনের অবিচ্ছিন্ন 39 রানের জুটিতে দিন শেষে অজিদের সংগ্রহ 4 উইকেটে 161 রান। অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দিন শেষ করেছে ঠিক। হাতে আছে 6 উইকেট আর মাথার উপর এখনো ঝুলছে 67 রানের বোঝা। 228 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকদের প্রথম ইনিংসের মতোই ভরাডুবি। সফরকারীরাও প্রায় 2 সেশনে 4 উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছে, কিন্তু শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়েছে অজিরা। অস্ট্রেলিয়ার 198 রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করে 426 রান। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্ত হাফ সেঞ্চুরি পর মেহেদী হাসান মিরাজের 50-তে বেশ শক্ত অবস্থানে থেকে ইনিংস শেষ করে। শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পর অল আউট হয়। অতিথিদের বাকি থাকা 4 উইকেটের সবগুলোই নেন জশ হ্যাজেলউড। তাতে ক্যারিয়ারে যুক্ত হয় 14তম ফাইফার। বাংলাদেশে ইনিংস শেষ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর সুযোগই পেল না অস্ট্রেলিয়া। চা বিরতির আগেই পেসার হাসান মাহমুদের তোপে 2 ওপেনারকে হারিয়ে বিপাকে তারা। এরপর লাবু সেনকে প্যাভিলিয়নে পথ দেখান স্পিনার তাইজুল ইসলাম। দ্রুত 3 উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় স্টিভেন স্মিথের সঙ্গে জুটি করেন ক্যামেরুন গ্রিন। বাংলাদেশের জন্য মাথা ব্যথার কারণ হয়ে ওঠা এই পার্টনারশিপে বাধা হয়ে দাঁড়ায় মিরাজের স্পিন। ক্রিজে অ্যালেক্স ক্যারির সঙ্গে ক্যামেরুন গ্রিন অপরাজিত আছেন 43 রান করে। ম্যাচের চতুর্থ দিনেই কি দেখা যাবে ডারউইন টেস্টের ফল, নাকি হাতে থাকা শেষ সম্বলটুকু নিয়েই মোড় ঘুরিয়ে দিবে অজিরা, সেটি এখন বড় রোমাঞ্চের বিষয়। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশে হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। চলতি বছর হাম উপসর্গে মোট মৃত্যু ছাড়ালো 900। ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার ভূমিকম্পে 38 জনের মৃত্যু, ব্যাপক ক্ষয়ক্ষতি, যোগাযোগ বিচ্ছিন্ন। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।